জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। তাদের তৈরি করা নাটকেই যত সংকট বলছে বিএনপি। ভোটের মাধ্যমে দেশে শান্তি ফেরানোর আহ্বান। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা নাটক। বাংলাদেশের মানুষ পিআর বোঝে না বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা চালবাজি, মতলববাজি। ওরা যদি ভোট করতে যায় বেশিরভাগ আসলে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না। সংস্কার বাধা পেলে অন্তর্বর্তী সরকারের এক্সিট ও নির্বাচন নিয়ে সংকটের আশঙ্কা এনসিপির। জায়গায় কোনো বাধা তৈরি হয়, এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই। আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠ থেকে 50% সেনা সদস্য তুলে নেয়ার তথ্য গুজব। বিএনপির সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারের আমলে আসছে না ঋণের ষষ্ঠ কিস্তি। নির্বাচিত সরকারের কাজ দেখে সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা। ঋণের নামে 10.5 কোটি টাকা আত্মসাৎ। এস আলমের বিরুদ্ধে দুদকের মামলা। প্রায় 1200 কোটি টাকা পাচারের অভিযোগে সালমানের বিরুদ্ধে চার্জশিট সিআইডির। বিলে শালুক তুলতে গিয়ে ফেরা হলো না বাড়ি। মেহেরপুরে 3 ভাইয়ের 4 মেয়ের মর্মান্তিক মৃত্যু। মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস। পরিবারের শোকের মাতম। জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। আজ দেশে যত সংকট সব তাদের তৈরি করা নাটক। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময়ের সভায় বিএনপি মহাসচিব বলেন, নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফেরার আশা করছে জনগণ। আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না। ধর্মের নামে রাজনীতি বিএনপি বিশ্বাস করে না বলেও জানান তারা। ব্যানার, প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে খণ্ড খণ্ড মিছিলে ঠাকুরগাঁও সদরে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর নিজ আসনে বিএনপি মহাসচিবের গণসংযোগ শুরু হওয়ায় উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। রোববার একাধিক কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চিলারাং ইউনিয়নের ভেলাজান হাই স্কুল মাঠে মতবিনিময় সভায় তিনি বলেন, পিআর ও সংস্কারের দাবি তুলে আন্দোলন করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় কিছু দল। সংস্কার, তারপর কি পিআর, বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা চালবাজি, মতলববাজি। এই দাবি তুলে ঢাকাতে একটা আন্দোলন তৈরি করে বাধ্য করা সরকারকে যে এটার মধ্যে হবে। কেন? সমস্যা হচ্ছে ওরা যদি ভোট করতে যায় দেখা যাবে যে ভোটের মধ্যে নাই, কোন কেন্দ্রে বেশিরভাগ আসলে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এর আগে দুপুরে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, আজ দেশের যত সংকট সব তৈরি করা নাটক। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা নাটক। মূল ভোটটা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। রাজধানীর সেগুনবাগিচায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যে বিশ্বাস করে না। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত্য হয় না, তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা বলেও মন্তব্য করেন দলটির নেতারা। বাংলাদেশের কিভাবে চলবে এর সিদ্ধান্ত জনগণ দেবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংস্কারে বাধা তৈরি হলে অন্তর্বর্তী সরকারের এক্সিট এবং নির্বাচন নিয়ে সংকট তৈরির আশঙ্কা করছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন।
বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আলোচনা সভায় এ আশঙ্কার কথা জানান তিনি। একই অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন বলেন, সংবিধানের বাইরে কিছু করলে তা হবে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা। রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তুকে আর ঠেলে দিবেন না। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে। এছাড়া দেশের আদালতগুলোর মামলা জট দ্রুত নিরসনে সরকার অতিরিক্ত বিচারক নিয়োগ দিচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই, সরকার শঙ্কিত নয়, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান, মাঠ থেকে 50 ভাগ সেনা সদস্য তুলে নেয়ার তথ্য সত্য নয়, গুজব। ভাবতেছেন যে সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম আছিল এখন একই থাকছে। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ই ডাকুন, কোনো ধরনের ই ডাকছে শাটডাউন, কোনো আশঙ্কা নেই। সন্ধ্যার সময় আরও থাকছে 47তম BCS এর লিখিত পরীক্ষা পেছানোর কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জলকামান। 3 দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, 2 উপদেষ্টার পদত্যাগ দাবি। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন IMF এর প্রতিনিধি দল। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে IMF এর চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কারের উপর জোর দেয় বিএনপি। এ সময় IMF প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি, অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলে জানায় দলটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে IMF এর ঋণের 6ষ্ঠ কিস্তি পাচ্ছে না বাংলাদেশ, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটি। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, 1 সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমতি দেবে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের প্রথম কিস্তি $47 কোটি 63 লাখ 2023 সালের 2 ফেব্রুয়ারি পায় বাংলাদেশ। একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির $68 কোটি 10 লাখ এবং 2024 সালের জুনে তৃতীয় কিস্তির $115 কোটি এসেছে দেশে। অন্তর্বর্তী সরকারের সময়ে চতুর্থ ও পঞ্চম কিস্তির টাকা একসঙ্গে $134 কোটি পাওয়া গেছে চলতি বছরের 26 জুন। এখন পর্যন্ত বাংলাদেশ $3.6 বিলিয়ন পেয়েছে IMF এর কাছ থেকে। এর মধ্যে ঋণের মেয়াদ 6 মাস ও পরিমাণ $80 কোটি বাড়ানোর ঘোষণা এসেছে সংস্থাটির কাছ থেকে। এতে মোট ঋণের পরিমাণ দাঁড়াবে $5.5 বিলিয়ন। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে আর 6ষ্ঠ কিস্তি পাচ্ছে না বাংলাদেশ। রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, রাজনৈতিক সরকার অর্থব্যবস্থার সংস্কার কার্যক্রম দেখে ঋণের কিস্তি ছাড় করবে IMF। আমরা একটু দেখতে হবে
একটা রাজনৈতিক সরকার এসে কর্তৃকটা ধারণ করে, ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে, 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। অর্থ উপদেষ্টা আরও জানান, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 20 নভেম্বর থেকে পুরো ফেব্রুয়ারি মাসে 7 লাখ টন ধান চাল কিনবে সরকার। ধানটা আমরা, কারণ রেশনালটা হলো, যুক্তিটা হলো ধান অনেক সময় আমরা কৃষক থেকে কিনি, কারণ যদি কৃষকের না কিনি চাতালের লোকজনরা অ্যাডভান্টেজ পায়। তার হয় কি, তখন ওই ধানটা যদি ওরা বিক্রি করতে না পারে তখন একেবারে কম দামে নিয়ে যায়। এদিকে পেঁয়াজের বাজারে অস্থিরতা নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, দেশে পেঁয়াজের সংকট নেই, 1 সপ্তাহের মধ্যে দাম না কমলে আমদানির অনুমতি দেবে সরকার। প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব। আমরা যতক্ষণ মনে করছি যে এটা যদি স্বাভাবিক অবস্থায় ফেরত আসে, আমরা আমদানি অনুমোদন দিব না। আর যদি এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় মানে যোগানের উন্নতি ইনশাআল্লাহ ঘটাবো। পেঁয়াজ আমদানির জন্য এরই মধ্যে 2800 আবেদন জমা পড়েছে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। জায়গায় এই সিন্ডিকেশনটা হচ্ছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যের নামে প্রায় 1200 কোটি টাকা পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে সিআইডি। এছাড়া পাচার করা অর্থ ফেরাতে প্রক্রিয়া শুরুর কথাও জানায় সিআইডি। 2020 থেকে 2024 মাত্র 4 বছরে বিদেশি বাণিজ্যের আড়ালে $97 মিলিয়ন পাচার করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট 28 ব্যক্তি। বিপুল এই অর্থ পাচারে দেশের 19টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়েছে জনতা ব্যাংকের মতিঝিল শাখাও। মালিবাগে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, এসব অর্থ রপ্তানির মাধ্যমে দুবাই, সৌদি আরব সহ বিভিন্ন দেশে পাচার করেছে অভিযুক্তরা। অনুসন্ধানের সত্যতা মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। যে বাংলাদেশ থেকে বেক্সিমকো গ্রুপের 17টি আরএমজি প্রতিষ্ঠান, এর মাধ্যমে মেইনলি দুবাইতে আর গ্লোবাল ট্রেডিং এর মালিকানা, যেটির মালিকানা সালমান রহমান এবং ওনার ভাইয়ের 2 সন্তানের 50% শেয়ার ছিল, সেখানে $97 মিলিয়ন লন্ডারিং করা হয়েছিল। এবং তারই কিছু সিস্টার কর্সা, যেটি সৌদি আরব, আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ইউকে, ইউএসএ, আয়ারল্যান্ডে এবং বিভিন্ন দেশে অবস্থিত। একসাথে 17টি মামলা দীর্ঘ তদন্ত শেষে আমরা এই চার্জশিটকে অনুমোদন দিয়েছি। এ সময় সিআইডির আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সকল আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে চার্জশিট দাখিলের পরবর্তীতে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে লার্নেড পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে দরখাস্ত যোগে আইনের নিয়ম অনুসরণে এই পাচারকৃত অর্থ ফেরতের পদক্ষেপ গ্রহণ অবশ্যই করা হবে। এ মামলায় গ্রেপ্তার আছেন সালমান এফ রহমান। গ্রেপ্তার হয়েছেন ওটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমান। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে সিআইডি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দুদকের ইতিহাসে আর্থিক কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলা হলো এস আলমের বিরুদ্ধে। সংস্থাটির দাবি, ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 10.5 কোটি টাকা আত্মসাৎ করে পাচার করা হয় বিদেশে। মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 67 জনকে আসামি করেছে দুদক। গণ অভ্যুত্থানের পর থেকেই এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল করে অর্থ লুটপাটের বিস্তর অভিযোগ জমা হতে থাকে দুদকে। বিএফআইইউ থেকে পাওয়া সংস্থাটির এক নথি বলছে, 4 ব্যাংক থেকে এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 1,78,000 কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করেছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই 1,05,000 কোটি টাকা লুটপাট করে বলে অভিযোগ আসে দুদকে। একটি অংশের অনুসন্ধান শেষে রোববার দুদকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে। ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় 10,500 কোটি টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়। 2017 সাল থেকে চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকের মূল পদগুলোতে আত্মীয় ও অনুগত কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকের বিনিয়োগ প্রশাসন, আইটি বিভাগ ও পরিচালনা পর্ষদে ব্যাপক প্রভাব বিস্তার করেন। দুদক বলছে 134টি ডিলের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ তুলে এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করা হয়।
আত্মসাৎ ও পরবর্তীতে হস্তান্তর রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠিত করার অপরাধে এস আলম সহ ৬৭ জনের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশোধন ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব 21 দিনের মধ্যে জমা দিতে নোটিশ জারি করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে পুলিশ। আগের পরীক্ষাগুলোতে ৩ থেকে ৬ মাস সময় দেয়া হলেও এবার মাত্র ৪০ দিন সময় দেয়া অযৌক্তিক বলছেন আন্দোলনকারীরা। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রোববার সকালে পিএসসি ঘেরাও করে পরীক্ষার্থীরা। দুপুরে তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে ব্যবহার করা হয় জলকামান। আহত হন বেশ কয়েকজন। আমাদের প্রায় 15-20 জন ভাই আহত। মেয়েদেরকে পুরুষ পুলিশ আহত করছে পিটাইয়ে। আগে স্বৈরাচারী মনোভাবটাই তাদের মধ্যে রয়ে গেছে। আমাদের দাবি যৌক্তিক দাবি, তারপরেও তারা মেনে নিচ্ছে না। দাবি আদায় না হলে পিএসসির সামনে থেকে সরবেন না বলেও ঘোষণা দেন বিক্ষুব্ধ ৪৭তম বিসিএস প্রিলি পাস করা পরীক্ষার্থীরা। 2 মাসে কোনোভাবেই রিটার্ন প্রিপারেশন সম্ভব হয় না। আমাদের স্বপ্নটা বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাবো এখানে। এর আগে সকাল থেকে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন পরীক্ষার্থীরা। পিএসসি প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদের গেট ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। পিএসসি একটি স্বনামধন্য কেপিআই-ভুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করবেন না। পরীক্ষার্থীদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএসে লিখিত পরীক্ষার জন্য 3 থেকে 6 মাস সময় দেওয়া হলো, এবার মাত্র 40 দিন সময় দেওয়া বৈষম্যমূলক। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে ফিলিপিন্সে সুপার টাইফুন ফাং-ওয়ং এর তাণ্ডব। এখন পর্যন্ত 2 জনের প্রাণহানি, নিরাপদ আশ্রয়ে 10 লাখ মানুষ। বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ ঘোষণা। 10ম গ্রেডে উন্নীত করা সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এর মধ্যেই স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। দাবি আদায়ে কর্মবিরতি ডেকেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের দাবি, তাদের বেতন স্কেল 13তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত করতে হবে। সহকারী শিক্ষকরা এখন শতভাগ পদোন্নতির যোগ্য এবং তারা 10ম গ্রেডের দাবিদার। এই দাবিগুলো মেনে নিলে আমরা রাজপথ ছেড়ে বিদ্যালয়ে চলে যাব। এছাড়া শনিবারের আন্দোলনে পুলিশি বাধার নিন্দা জানান আন্দোলনকারীরা। জলকামান থেকে শুরু করে সকল কিছু আমাদের উপর লাঠিচার্জ সহ শুরু করছে। কলম দান করতে যে আমরা সেখানে হামলার শিকার হয়েছি। দাবি বাস্তবায়ন না করায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদত্যাগ দাবি করছে। এদিকে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েছে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদানে। বার্ষিক পরীক্ষার আগে এমন কর্মসূচিতে বিপাকে শিক্ষার্থীরা। আমাদের কর্মবিরতি হচ্ছে প্রাইমারি শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন, তা অবিলম্বে পূরণ করার আহ্বান জানাচ্ছে। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষকেরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। শালক তুলতে গিয়ে বিল থেকে আর ফেরা হলো না 4 বোনের। মেহেরপুরে 3 ভাইয়ের 4 মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপুরে সদর উপজেলার রাজনগর গ্রামে আপন 3 ভাই আব্দুস সামাদের 2 মেয়ে, 14 বছর বয়সী ফাতেমা ও 10 বছর বয়সী আফিয়া, ইসাহাকের 14 বছর বয়সী মেয়ে মিম এবং শাহরুল ইসলামের 10 বছর বয়সী মেয়ে আলসিয়া পরিবারকে না জানিয়ে মসুরি ভাজা বিলে শালক তুলতে যায়। পরিবারের সদস্যরা তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে 4 শিশুর মরদেহ বিলের পানিতে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শাপলা ফুল তুলতে যায় 4 জন একসাথে। এরা হচ্ছে একসাথে এক বাড়িরই হচ্ছে 2টা বোন, আপন বোন, আরেকটা হচ্ছে চাচাতো বোন, আরেকটা হচ্ছে আরেকটু দূরের চাচাতো বোন। 3 মানুষ পানি আছে ওই জায়গাটায়, ওরা জানে না
ওরা কোনদিন যায়ও নি ও জায়গায়, তো সাঁতারও জানে না ওরা। অরক্ষিত বীর খাল প্রশাসন এবং সামাজিক জীবনে সামাজিক দায়িত্বশীল মানুষকেও আরো বেশি সতর্কতা অবলম্বন করা দরকার। এটা একটা গর্ত ছিল, গর্তের মধ্যে পড়ে 4টে মেয়ে ডুবে যায় এবং স্থানীয় লোকজন 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং একজনকে খুঁজে না পাওয়ার কারণে আমাদেরকে ফোন দেয়। দেশের বাইরের খবর, সুপার টাইফুন ফুং ওয়েং এর তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বিশাল এলাকা। স্থানীয় সময় রোববার রাতে টাইফুনটি উত্তর লুজন দ্বীপে আছড়ে পড়তে শুরু করেছে। 10 লাখের বেশি মানুষকে উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টির গতি ঘন্টায় 185 কিলোমিটার। এর মধ্যেই লুজনের বহু অঞ্চল ভয়াবহ বৃষ্টিপাত ও বাতাসে বিপর্যস্ত। দেশের সবচেয়ে জনবহুল এই দ্বীপের একাধিক এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। বন্ধ রয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর। এর আগে চলতি মাসেই টাইফুন কালমেইগের আঘাতে দেশটিতে 2 শতাধিক মানুষের মৃত্যু হয়। খেলার খবর, সিলেটে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে উন্মোচন করা হলো বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি উন্মোচন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার সিলেটের সুরমা নদীর ওপর নির্মিত কিন ব্রিজ সংলগ্ন আলী আমজাদের ঘড়ির সামনে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ফটো সেশনে অংশ নেন 2 দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডি বালবার্নি। এর আগে প্রথম টেস্ট সামনে রেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার ফিল্ডে অনুশীলন করেছে টাইগাররা। লাক্কাতুরায় 11 নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। 4.5 মাস পর সাদা পোশাকে খেলতে নামবে বাংলাদেশ দল। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। তাদের তৈরি করা নাটকেই যত সংকট বলছে বিএনপি। ভোটের মাধ্যমে দেশে শান্তি ফেরানোর আহ্বান। সংস্কার বাধা পেলে অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে শঙ্কা এনসিপির। নির্বাচন নিয়ে তৈরি হবে সংকট। কাঠগড়ায় দাঁড়াতে হবে উপদেষ্টা পরিষদকে, হুঁশিয়ারি নেতাদের। এবং আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই। আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠ থেকে 50% সেনা সদস্য তুলে নেওয়ার তথ্য গুজব। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রাইসা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।